বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন ব্যবসায়িক এবং রাজনীতিক এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আরাফাতুর রহমান আপেল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএম এর পরিচালক সৈয়দ নাসির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আপেল, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেই জন্য আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু বুঝতে চাই যে 2026-27 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। বাজেটটা শেষ পর্যন্ত কেমন দাঁড়ানো? কারণ বাজেট প্রস্তাবনার পর থেকে সংসদের ভিতরে বাইরে অনেক আলোচনা হয়েছে, অনেক দাবি দেওয়া ছিল, কিছু অ্যাড্রেস করা হয়েছে, কিছু অ্যাড্রেস করা যায়নি, সংযোজন হয়েছে, পরিমার্জন হয়েছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত কেমন হলো বলে মনে হয় আপনার কাছে? আসলে এই বাজেট সম্বন্ধে বিগত দিন থেকে শুরু করি, তাহলে জিনিসটা বোঝা যাবে। বিগত দিনে এই বাজেট শুধু কাগজ কলমে দেখেছি। বাজেটের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। তো বর্তমান সরকার, বিএনপি সরকার আসার পরে এটাই প্রথম তাদের বাজেট ঘোষণা এবং বেশ বড় অঙ্কের বাজেট ঘোষণা। আমি বিশ্বাস করি বাজেট কিছু কিছু জিনিসের উপর আমি মনে করি যে ওদের উপর থেকে করটা, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, করটা ওদের উপর থেকে তুলে নেওয়া উচিত বলে মনে করি। যেমন যারা ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট যারা এসএমই লোন নিয়ে ছোট ছোট ব্যবসায়ী, এদের উপর যে করটা, এগুলো এগুলো মানে এদের উপর না দিয়ে যারা ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, যারা এক্সপোর্টার ইম্পোর্টার, যাদের উপর আমাদের বাংলাদেশের অর্থ নির্ভর করে, তাদের উপর যে ট্যাক্স সরকার যে বসেছে ওটা মোটামুটি চলবে। কিন্তু এই যে একদম যেটা মানে যারা ছোট ব্যবসায়ী, এসএমই লোন নিয়ে মুদির দোকানদার, এই চায়ের দোকানদার, বিভিন্ন এদের উপর থেকে মনে হয় কর বসানো ঠিক হয়নি। আর বাস্তবায়নের কথা যেটা বললেন, আমি বিশ্বাস করি বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন, আমার বিশ্বাস এই বাজেটের সাথে কাজের মিল থাকবে এবং এই বাজেটটাও ইনশাল্লাহ যে টার্গেট করে যে বাজেটটা তারা ঘোষণা করেছেন, আমার বিশ্বাস এই বাজেট যদি সত্যিকারে বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশের অনেক উন্নয়ন হবে এবং দেশকে অনেক মানে মানে দেশ যেভাবে পিছনে গিয়েছিল বিগত 17 বছর, আমার মনে হয় এই বাজেট বাস্তবায়ন যদি হয়, বাজেটের সাথে যদি কার্যক্রম বাস্তবায়ন হয়, তাহলে মনে হয়। আমি জাস্ট আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করি যে নির্বাচনের পরে, মানে একটা তো হলো অভ্যুত্থানের পরে একটা সময় গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে নির্বাচনের পরে সরকার। আগেকার সময়ের যেসব সমস্যা ছিল অনেকেই মনে করেছেন যে একটা নির্বাচিত সরকার আসলে সমস্যাগুলোর সমাধান হবে। তো অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য কি সেই অর্থে নির্বাচনের পরে গতি পেয়েছে কিনা সেটা একটু বুঝতে চেয়ে, ব্যবসায়ীরা আস্থাটা ফিরে পেয়েছে কিনা, যে কনফিডেন্সের ঘাটতিটা ছিল? আসলেই ব্যবসায়ীদের প্রথম শর্ত নিরাপত্তা। যখন আপনি দেশে, যখন একটি দেশে গণতান্ত্রিক উপায়ে যখন নির্বাচিত সরকার আসে, অটোমেটিকলিভাবে দেশের যারা ব্যবসায়ী তারা মানে দুশ্চিন্তা যে থাকে, যে আগে কিছুদিন 1 বছর 8 মাস যে সরকার ছিল, বড় বড় ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু দুশ্চিন্তায় ছিল আদৌ ভোট হবে কিনা, আর ভোট হলে ভোটটা কেমন হবে। তো যাই হোক, আল্লাহ পাক অশেষ রহমতে একটু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছে। আমার বিশ্বাস এই 3-4 মাসে তো মানে বোঝা যাবে না। আমার বিশ্বাস সরকার যদি এই নিরাপত্তা, যদি ব্যবসায়ীদের নিরাপত্তাটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সরকার, আমার বিশ্বাস যে বিগত দিনের চাইতে ব্যবসা সামনের দিনগুলো আরও ভালো হবে, আরও অনেক কিছু হবে। বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশি যখন বিনিয়োগ আসবে তখন আমাদের যে বাংলাদেশের যে বড় বড় ইন্ডাস্ট্রিজ, বড় বড় কলকারখানা, এগুলো সব কিছু বিগত দিনের চাইতে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মিস্টার সৈয়দ নাসির, আপনার টেক কি বাজেট নিয়ে 2026? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে সালাম, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জুলাইয়ের সেই সংগ্রামী ছেলেপেলেদেরকে সংগ্রামী সালাম দিতে চাই। আর যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে,
তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। এবং যারা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, এটা হচ্ছে আমার শুরু। আর দ্বিতীয় হচ্ছে বাজেট নিয়ে এটার ভালোর দিকটা হচ্ছে আমরা আগে দেখতাম বাজেটের একটা বড় লক্ষ্য থাকতো IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে খুশি করা বা ওদের নির্দেশনায় বাজেট তৈরি করা। এইবার বাজেটের মধ্যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে বেজার করতে না চাইলেও খুশি করার জন্য যে উদুগ্র বাসনা আমরা দেখতাম সরকারের মধ্যে, সেটা নাই। দিস ইজ কল আলহামদুলিল্লাহ। এবং আরেকটা মজার জিনিস ছিল, আমাদের দেশের বড় বড় গ্রুপগুলা আমরা বাজেটের পরে বলতাম যে এই বাজেটটা তীর মার্কার বাজেট, এই বাজেটটা ওয়ালটনের বাজেট, আমরাই বলতাম, টেক মেরে দিতাম। কারণ এই বাজেটে সবচেয়ে বেনিফিশিয়ারি কারা, কোন গ্রুপ নিয়েছে, কোন খাত নিয়েছে, আমরা সেটাকে উল্লেখ করতাম। তো এই বাজেটে এইবার এই জায়গাটাও মোটামুটি নিরপেক্ষ করার চেষ্টা পরিলক্ষিত হয়েছে, মানে এটাও একটা ভালো দিক। অ্যাট দ্য সেম টাইম এই বাজেট সুবচনের বাজেট, যদিও বা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে, বাট এটা সুলিখিত সুপঠিত তো বটেই। এখানে জনতুষ্টির খুব আধিক্য বা প্রাধান্য দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, ইলেক্টেড সরকার, তারা তো এটা চেষ্টা করবে, কিন্তু দিনের শেষে চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন। আর বড় বাজেট দেওয়ার এই ফ্যাশনটা আসলে ওই গত রেজিম থেকেই শুরু হয়েছিল। কিন্তু বড় বাজেট দিলে কি হয় জানি না, কিন্তু আমরা যারা ব্যবসায়ী তারা বড় বাজেট দেখলেই আটকে উঠে। বিকজ দিনের শেষে আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে যখন বড় বাজেট দেয় তখন রেভিনিউ কালেকশনের টার্গেটটাও থাকে বড়, ফলে টার্গেটের বড় অংশই কিন্তু আসে ব্যবসা থেকে। তাহলে আমাদের উপর চাপটা পড়তে থাকে। মানে বড় বাজেট দিলে আমরা সব ব্যবসায়ীরাই একটু আতঙ্কের মধ্যে থাকি, যে করের চাপ, ভ্যাটের চাপ, এই শুল্ক সব কিছু মিলেই। আপনি জিজ্ঞেস করলেন যে বাজেট তো পেশ করা হয়েছিল 11 তারিখ বোধ হয়, 11 অথবা 12, আর পাশ হয়েছে গতকালই, আসলে পাশ হয়েছে, গোয়িং টু পাবলিশ। এর মধ্যে আমাদের একটা খাত, আমি যেটা টিনের কৌটা, আপনি যে দুধের কৌটা দেখছেন, ঘিয়ের কৌটা দেখছেন, এগুলো আমরা বানাই, যেটা প্লাস্টিক গুডস, প্লাস্টিক এবং টিন। আমি আমার দোনোটাই আছে আর কি, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। আপনি টিনের কথা বলছেন? টিনের কৌটা, আড়ংয়ের আপনি ঘিয়ের কৌটা দেখবেন, মিল্ক বিটার ঘিয়ের কৌটা দেখবেন, এই যে নেসলের দুধের কৌটা দেখবেন, এগুলো আমরা বানাই। তো হঠাৎ করে আমরা দেখলাম যে তারা এসডি বসিয়ে দিয়েছে 10%। তো আমরা আমাদের একজন শক্ত নেতা ছিল রূপালী চৌধুরী, ফিকি বার্জার, উনিদেরও একটা ক্যান ফ্যাক্টরি আছে। উনি থাকার কারণে এবং ফিকির যে অ্যাডভাইজার স্নেহাশিস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি দুজনের প্রচেষ্টায় এবং দুজনের ধার এবং ভারে আমরা এটা থেকে এখন সন্ধ্যাবেলা জানতে পেরেছি যে আমরা অব্যাহতি পেয়েছি এএসডি থেকে। এক মনে চিন্তা করছিলাম যদি এই দুইজন রতি মহারথী না থাকতো, তাহলে আমরা যারা টিনের কৌটা বানাচ্ছিলাম তাদের অবস্থাটা মানে কি হইতো, এবং আমরা কি আসলে এনবিআর এর দোরগোড়া পর্যন্ত গিয়ে কথা বলতে পারতাম? তো গিয়ে যখন আমরা কথা বললাম উনিদের মাধ্যমে, তখন বুঝতে পারলাম একটু হুইমজিক্যাল ডিসিশন ছিল। আসলে অনেক আমাদের আমলারা, আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই আর কি, সরকারের এই বাজেটের মধ্যে আপনি যদি বলেন সরকারের ব্যবসা বাণিজ্য সহজ করার অনেক উদ্যোগ আছে, কর ছাড় দিয়েছে অনেক জায়গায়, প্রণোদনার কথা আসিয়েছে অনেক জায়গায়। যেমন আপনাকে একটা কথা বলি যে আমরা শুধু সমালোচনা করব না, আমরা কিছু ভালো কথাও বলবো, আর যেখানে সমালোচনা করার দরকার সেখানে বলবো। আমাদের আগে অগ্রিম আয়কর নিত পোর্ট স্টেজে এবং সাপ্লাই স্টেজে, বলতো এটা অ্যাডভান্স ট্যাক্সেই বলতো, কিন্তু দিনের শেষে ফেরত দিত না। এখন গভর্নমেন্ট এই 11-14 দিনে বলছে বারবার যে অগ্রিম ট্যাক্স নিতে পারি, কিন্তু ফেরত দেওয়ার সুযোগ আছে। আর অগ্রিম ট্যাক্স নেওয়ার পরিমাণটা কমানোর জন্য তারা চেষ্টা করছে, অ্যাড্রেস করতেছে পাবলিক সমস্যাগুলোকে।
বন্ড নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ করার চেষ্টা করতেছে, ব্যবসা সহজ করার নানা রকম যে উদ্যোগগুলো, যেমন আমাদের বিভিন্ন রকম লাগে, লাইসেন্স নিতে হয়। এখন একটা ব্রেক থ্রো চেঞ্জ ওরা চিন্তা করতেছে, বাস্তবায়ন করা গেলে তো আসলেই দেশ চেঞ্জ হয়ে যাবে, যে সেটা হচ্ছে যে আমরা এই সার্টিফিকেটগুলো জোগাড় করার জন্য 21টা সার্টিফিকেট লাগে মিনিমাম। এই সার্টিফিকেটগুলো জোগাড় করতে গিয়ে আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা আসলে, আমি ব্যবসায়ী বলতে বোঝাচ্ছি ম্যানুফ্যাকচারার, উৎপাদন খাত যারা আছি, তাদের আমাদের আসলে খুব কষ্টে পড়ে যেতে হয় এবং দীর্ঘ সময় লাগে। তো ওই জায়গার থেকে সরকার যে লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ। তো তার মানে আমি দেখছি বাজেটে সরকার একটা পজিটিভ ভূমিকা নিচ্ছে, যে দেশে, যেমন উনি বলছিলেন যে ছোটদের জন্য এখন ব্যাংক অ্যাকাউন্ট করা তো ইজি করে দেওয়া হচ্ছে, টিন সার্টিফিকেট লাগবে না, অনেক কিছু। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কয়েকটা challenge। ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে একই জিনিস করা হয়েছে। আবার এই ধরেন জমি নিয়েও আমাদের ফ্যাক্টরি, আমিও একটা ফ্যাক্টরি এক্সপানশন করতেছি, তো ওই বটারল্যান্ড, তো ওখানে নানা রকম জটিলতা আটকে রয়েছে, যেটা আজমজিয়া চৌধুরীর মতো বিখ্যাত ব্যবসায়ীও এই সমস্যায় পড়েছে। উনি ইআরএফের একটা অনুষ্ঠানে গত 7-10 দিন আগে উনি নিজেও বলেছেন যে ফ্যাক্টরি করার জন্য জমি নিয়ে, জমির মিউটেশন নিয়ে, জমির রেজিস্ট্রেশন নিয়ে যদি এত লম্বা, মানে এখন আপনি যদি কারখানার নামে কোনো জমি কিনতে যান, প্রথম ডিসি থেকে নো অবজেকশন লাগবে, ইট ইজ ভেরি টাফ। দেন এইটার মিউটেশন করতে গেলে তখন আশেপাশে সরকারি জমি আছে কিনা, তাদের অবজেকশন আছে কিনা, ইত্যকার নানা রকম কতগুলো কমপ্লিকেসি তৈরি করছে। তা আজমজিয়া চৌধুরী যখন এটাকে ইআরএফের অনুষ্ঠানে এটা হাইলাইট করলো, আমরা মনে করলাম যে হ্যাঁ, আমরা যারা ছোটরাও সমস্যায় আছি, বড়রাও সমস্যা আছি। তো রাজনৈতিক সরকারের, গণতান্ত্রিক সরকারের যে সদিচ্ছা বাজেটের মনে আমরা দেখলাম, এই সদিচ্ছাটা বাস্তবায়ন হবে রাজনৈতিক সরকারের স্পিরিটটা যদি প্রশাসনের লোকদের মধ্যে অনুরণিত করা যায়, তাদেরকে যদি, আমি আসছি, আপনি শুনছিলেন ওনার কথা, এই প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে। একই সঙ্গে যেহেতু ল্যান্ডের ইস্যু নিয়ে আমরা আলাপ করছিলাম, কিন্তু আমি যতদূর জানি যে আপনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত, সো অনেক দিন ধরেই এই খাতের অবস্থা খুব ভালো নয়, আমরা সেটাও জানি। সো সব মিলিয়ে এই বাজেট এবং সামগ্রিক পরিস্থিতি কি, এই বাজেট থেকে আপনাদের সেক্টরের আসলে কতখানি গতি পাবে সেটাও একটু বুঝতে চাই, এবং অ্যাজ এ হোল সিচুয়েশনটা কি সেটাও বুঝতে চাই আমি। আসলে যদি রিয়েল এস্টেট সম্বন্ধে আপনি বললেন, 2024 সালে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত রিয়েল এস্টেট যারা ব্যবসা করে, যারা ব্যবসায়ী, কেউ বলতে পারবে না আমার ব্যবসা ভালো চলতেছে। তার কারণটা হলো, আমি ট্যাক্সের ব্যাপার পরে আসতেছি, তার কারণটা হলো টাকাটা ছিল এই হাতে গোনা 2-3 ধরনের লোকের কাছে। বর্তমানে সেই টাকাগুলো কেউ ব্যাংকে রেখে চলে গেছে, কেউ টাকা বিদেশে পাচার করেছে, কেউ টাকা কোনো না কোনো বাসায় রেখেছে। এসব টাকার কারণে এবং দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, মব তৈরি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়, এই ভয়ে, তারপরে আপনার তো জানেনই যে আমাদের আরেকটা সংস্থা আছে দুদক, এগুলো দুদকের কারণে, তারপরে আপনার মবের কারণে, সন্ত্রাসীর কারণে আমাদের মানে এই ফ্ল্যাট ব্যবসায়ীদের সবচেয়ে মনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট ব্যবসায়ী, কোন মানে বিক্রি একদম না বললেই না, মানে কোনো মতো চলছে। তো আমরা বিশ্বাস করি যেহেতু বর্তমান নির্বাচিত সরকার আছে এবং দেশে আইন শৃঙ্খলাও রক্ষাকারী বাহিনীও বেশ ভালো অবস্থায় আছে, আমি মনে করি এভাবে যদি চলতে থাকে তো আমার বিশ্বাস ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে এই রিয়েল এস্টেট ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। আর ভাইয়ের সাথে আমি কিছুটা একমত যে এই যে খাজনা খারিজ বা একটা জায়গা যখন ট্রান্সফার হয়, এসব সরকার অলরেডি, যিনি ভূমি প্রতিমন্ত্রী আছেন, অলরেডি তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে অতি অল্প সময়ে যারা জায়গা কিনবে তাদের জন্য খাজনা খারিজ, তাদের যেন রেজিস্ট্রিকৃত কোনো ঝামেলা না হয়, বা তাদের একটা ওয়েবসাইট, তারা একটা ওয়েবসাইট খুলছে, যদি কারো কোনো কমপ্লেন থাকে, কেউ যদি তাকে ঘুরায় বা কোনো অফিস যদি তাকে কোনো পেজটির মধ্যে ফেলায়, তাহলে সরাসরি তারা হস্তক্ষেপ করে তারা সমাধান করবে। আর আরেকটা ইয়ে ছিল যে আমাদের
যখন কোনো ফ্ল্যাট বিক্রি করা হয়েছে তখন রাজুকে একটা অনুমোদন লাগতো। এই অনুমোদন নিতেই প্রায় 1 মাস সময় লেগে যেত, এবং এই অনুমোদন পার করতে সরকারের ফি সহকারে আরও কিছু টাকা, যেটা নিয়ম বহির্ভূত টাকা দেওয়ার পরে ওই অনুমোদনটা পাইতো, ট্রান্সফার ফি। তো সেটা তো এখন নাই, সেটা তো এখন সরকার তো ওটা আপনি তুলে দিয়েছেন। এতে করে অনেক সহজ হয়েছে আমাদের জন্য, যে আমরা যদি কোনো জমি রেজিস্ট্রি করি তাহলে আমাদের ওই আপনি রাজকের অনুমোদন লাগবে না। কিছু কিছু জায়গায় হয়তো অনুমোদন লাগবে, কিন্তু সব জায়গায় অনুমোদন লাগবে। এক্ষেত্রে আমাদের ব্যবসার ইয়েওটা বাড়বে, কিছুটা ইজি, টার্নওভারটা বাড়বে এবং ব্যবসা বেচাকেনাও বাড়বে। সব কিছু মিলে আসলে এই 2-3 মাসের উপরে মানে আমরা যে বলতে পারবো যে এটাই হবে বা এটাই করা যাবে, এভাবে আসলে বলা যাবে না। মিনিমাম 1 থেকে 1.5 বছর পার হওয়ার পরে আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, আপনি তৃতীয়মাত্র আপনি যদি আবার সুযোগ দেন কথা বলার, যেটা আমার মনে হয় 1-1.5 বছর পর আমি ভালোভাবে বলতে পারবো আসলে এখন বর্তমানে ব্যবসার অবস্থা। সৈয়দ নাসির। আসলে পজিটিভ কথা তো বললাম, কিন্তু এই যে সরকারের বা রাজনৈতিক সরকারের যে সদিচ্ছাটা, যে ভিশনটা, জনতুষ্টিটা, এটা আসলে প্রশাসনের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়। এখন প্রশাসনের লোকদের মধ্যে যে মোটিভেশনটুকু যদি না হয়, হ্যাঁ, এই প্রশাসনের লোকরা আসলে ওরা পড়ালেখার জীবন থেকে শুরু করে সব সময় একটা দৃষ্টিতে তাদের জীবনটাকে চালিত করেছে, চাকরি চাকরি চাকরি। তো তার মাথায় তো এমন কিছু নেই যিনি আমার মিউটেশনটা, যেই এসিল্যান্ড মিউটেশনটা নিয়ে কষ্ট দিচ্ছে, উনি তো বুঝারই চেষ্টা করতেছে না যে এটাতে দেশের শিল্পায়ন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থান ব্যাহত হচ্ছে, অর্থনীতি স্থবির হচ্ছে। তো উনিরা ওদের মাথায় আসলে, তো এই জন্য আমি মনে করি কি, পিএটিসিতে ওরা যে ট্রেনিংটা করে, এই গভর্নমেন্টের উচিত, গভর্নমেন্ট যেরকম, ওরা তো আমাদের প্রতিনিধি, ম্যাক্সিমাম সংসদ তো এখন ব্যবসায়ী। তো ব্যবসায়ী সংসদ হওয়া সত্ত্বেও কিন্তু আমি ব্যবসায়ী সংসদদের মুখে বাজেট নিয়ে কনস্ট্রাকটিভ কোনো আলোচনা আমার চোখে পড়েনি, বা বাজেটের ভুল ত্রুটি নিয়ে আমরা যেই দৌড়ঝাঁপটা করি বিভিন্ন আমাদের বডিগুলা, অ্যাসোসিয়েশন, চেম্বার, অনেক সাংসদ আছে কিন্তু ব্যবসায়ী, কিন্তু তারা দেখলাম এই গতানুগতিক কথার মধ্যে, গতকাল স্পিকারও মনে স্বীকার করলো বাজেট বক্তৃতা, কিন্তু সব ধরনের আলোচনা তার মধ্যে চলছে, বাজেট ফোকাস না। এটা হচ্ছে নাম, জানি না এটা দুর্ভাগ্য কিনা। আসলে আমাদেরও কতগুলো সমস্যা আছে, ব্যবসায়ীদেরকে সাধারণ জনগণ ভালো চোখে দেখে না। আমাদের যারা জনগণের দোষ না, ব্যবসা মানে সাধারণ জনগণ দেখে না, ব্যবসায়ীদের দোষ। আচ্ছা, এটাই মজা যে আমাদের যে জেনারেশনটা, আমাদের যে পাস্ট জেনারেশন যারা ব্যবসাটা আসলে করছে, বাংলাদেশে দেখাইছে, এদের মধ্যে আমাদের মধ্যে তো অলিগার্ক শ্রেণী ছিল বেশি, মুনাফালোভী, চরিত্রহীন, এবং আমাদের মধ্যে আসলে ব্যবসায়ীদের মধ্যে নীতি নৈতিকতার প্রশ্ন তো আসলে বড় একটা ঘাটতির জায়গা আছে। ফলে জনগণ যে মনে করেন ব্রাজিলে সোয়াবিন তেলের দাম বাড়ছে, মনে করেন ব্রাজিলে বাড়ছে, সেটা আসার সময় দিই না আমরা, কিন্তু কালকেই সকালে সোয়াবিন তেলের দামটা বাড়াই দিই। আবার ব্রাজিলে যখন দামটা কমছে তখন কিন্তু আমরা তাৎক্ষণিক দামটা কমাই না, আমরা কি করি তখন বলি যে ওই নতুন রেটে সোয়াবিনটা আসুক না। তাহলে আমাদেরকে নিয়ে মানুষের মধ্যে, যেমন রমজান মাস আপনি দেখবেন, ভেরি ইন্টারেস্টিং, এটা সবাই মুসলিম, আমরা সবাই ধর্মীয় চেতনায় বিশ্বাসী, কিন্তু রমজান আসলে কি অদ্ভুত কারণে সমস্ত ব্যবসায়ী তার সব পণ্যের কী করে দামটা বাড়ায়। ওয়ারেজ এইটা হচ্ছে সেই সময় হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং টাইম, তাহলে আমরা ভলিউমে বিক্রি করতে পারতেছি, প্রফিটটাকে মিনিমাইজ করার একটা সুযোগ আছে। তো ব্যবসায়ীদের সম্পর্কে জনগণ যে ধারণাটা পোষণ করে এটা মিথ্যা না, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে চাঁদের কলঙ্কের মতো অনেক কিছুই আছে। তো এখন আমার চাওয়াটা হচ্ছে এখানে যে রাজনৈতিক সরকারের যে ইচ্ছা, সদিচ্ছা, এবং দেশকে আসলে আপনি সরকারি কর্মচারী কত আমি জানি না এক্স্যাক্টলি, ইট ইজ নিয়ার অ্যাবাউট 20 লাখের মতন, আর প্রাইভেট সেক্টর এটা অলমোস্ট 65 লক্ষ। যেমন সরকার হঠাৎ করে ডিক্লেয়ার করে আগামী ঈদের ছুটি 5 দিন, অমুকের ছুটি 3 দিন, 20 লাখ লোককে সন্তুষ্ট করতে গিয়ে উনি কিন্তু প্রাইভেট সেক্টরের উপর এই ছুটিগুলো চাপিয়ে দিচ্ছে। আমাদের সাথে ইভেন দে আর নট মানে ডুইং দ্য ডায়ালগ, আমাদের সাথে তারা কিন্তু কোনো কথাও বলছে না, জিজ্ঞাসাও করছে না ওয়ার দি প্রবলেম, আমাদের সমস্যা কি, প্রোডাক্টিভিটির ক্ষতি হচ্ছে কিনা, এক্সপোর্ট টাইম ফেল করতেছেন কিনা, এগুলো কিন্তু কোনো আলোচনা নেই। মনে চাইলেও ওই দুর্গাপুজো 2 দিন ছুটি, ঈদের 3 দিন 5 দিন ছুটি, অমুক ছুটি লাগাই দিচ্ছে। এটা হচ্ছে সহজ
জনগণকে সহজভাবে তুষ্ট করা। মাঝে মধ্যেই সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, দিচ্ছে, এই যে তারা প্রাইভেট যখন- সেক্টর সেটা এফোর্ড করতে পারে তাদেরকে কিনা, এবং যখন আপনি বাজারে তার বেতন প্রভাব বাড়াচ্ছে কি? তখন আমাদের এখানে চাপটা এসে পড়ে। কিন্তু সরকার তো বলছি 20 লাখ লোকের সংস্থান, আমরা 75 লাখ লোকের সংস্থান, তাহলে আমাদের উপর তখন এই যে চাপটা পড়ে, সেই চাপটা কিন্তু সরকার ধর্তব্যের মধ্যে আনছে না। তো এই সরকারের এই জায়গাগুলা আমরা যদি সরকারকে বুঝাতে পারতাম, যেমন আপনি আজকে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমি আমার কথাটা বলতে পারছি, সরকার মহোদয় শুনছে কিনা বা যারা নীতি নির্ধারক তারা শুনছে কিনা জানি না। যেমন এর আগের এমবিআর চেয়ারম্যান যিনি ছিলেন, নামটা ছিলেন সুন্দর, কিন্তু উনি আমাদের ব্যবসায়ীদের সাথে দেখা করতেন না। হ্যাঁ, উনি নাম চমৎকার, কিন্তু উনি কখনো ব্যবসায়ীদের সাথে মিটিং করতো না। এটা বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্যের জায়গা ছিল আর কি। তো এই আব্দুর রহমান সাহেব চলে গেলেন যিনি পাঁচটা, উনি কিন্তু অনেকগুলা মিটিং করেছে, মানে জনগণের সাথে কথা বলেছে, এবং সরকারের সদিচ্ছাটা মনে হয় উনি বুঝতে চেষ্টা করেছিল। এখন যিনি আসলেন আমরা জানি না উনি কেমন করবেন। উনি এই প্রথম কিন্তু তাদের নিজস্ব এনবিআর এর নিজস্ব লোককে চেয়ারম্যান করা হয়েছে। দিস ইজ দ্য একটা ব্রেক থ্রো জিনিস আর কি। তা আমরা আশাবাদী যে উনির অভিজ্ঞতা দিয়ে আরও ভালো কিছু করতে পারে কিনা, আমাদের জন্য ব্যবসাটাকে সহজ করা। তা আপনি যেটা বললেন বড় বাজেট দিলে অসুবিধাটা কি, বড় বাজেট দিলে আসলে নানা রকম ঝামেলা তৈরি হয়। আপনি যখন ডেফিসিট হবে, বড় বাজেটের একটা তো সমস্যা আছে, ডেফিসিট তো এমনিতেই বাজেটে এমনি ডেফিসিট, আপনি তাহলে যত বড় বাজেট দিবেন 2.5 লক্ষ তত বড় আপনি যদি এখন 9,43,000 কোটিকে 10,43,000 করলেন, তাহলে একাধারে আপনি রেভিনিউর টার্গেট বাড়াবেন, একাধারে আপনার ডেফিসিট বাড়বে। তো যত ডেফিসিট বাড়বে তখন টাকাটা আসবে কোত্থেকে? হয় আপনাকে বিদেশি সাহায্য, এখন বিদেশি সাহায্য তো পাবেন না, কারণ এখন ইউরোপ তো নিজেই যুদ্ধের ভারাক্রান্ত, তাই না? এই মিডল ইস্টও যুদ্ধ ভারাক্রান্ত, আপনাকে সাহায্য করার মতন এখন অনুদান দেওয়ার মতন কিন্তু দেশ আর কেউ নেই। তাহলে আপনি কি করবেন? দিন শেষে আমার উপর ট্যাক্সটা ইম্পোজ করবেন মোর অ্যান্ড মোর, আর আরেকটা করবেন আমার যত ব্যাংক আছে ব্যাংকের থেকে টাকা নিতে থাকবেন। তো ব্যাংকে টাকা কই, তখন আপনি টাকা ছাপবেন, তো টাকা ছাপলে আপনার ইনফ্লেশন আসবে, এগুলোতে স্পাইরাল এফেক্ট, তাই না? তো স্পাইরাল এফেক্টগুলো মোকাবেলা করার মতন যে ধরনের অর্থনীতিবিদ, ব্যাংকার, অর্থ মন্ত্রণালয়ের লোক আমাদের দেশে তো একটু তার অভাব আছে বই কি। জি মিস্টার আপেল, এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির আলোচনা করতে গেলে এনবিআর তো একটা আলোচনার মধ্যে আসে, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাত। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোনো পরিবর্তন এইসব জায়গায় আপনি দেখছেন কিনা, এবং প্রথমত প্রবলেমসগুলো কোথায়? আপনার মাধ্যমে এই তৃতীয় মাত্রার মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বর্তমান কিন্তু ব্যবসায়ী যারা আমরা, আমাদের সংগঠন ছাড়া কিন্তু ব্যবসা চলছে। তার কারণ এই বিসিসিআই যে আমাদের সংগঠন, মানে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, এটা আজকে প্রায় 2 বছর প্রশাসক দিয়ে চলছে। আমি আহ্বান জানাবো সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বিসিসিআইয়ের একটা নির্বাচনের তারিখ বা একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা দেওয়ার জন্য। তার কারণ এই যে একটু ভাই যে বললেন যে বাজেট, আমরা দেখেছি যখন উনি সরকার বাজেট ঘোষণা করেছে তার আগে বিসিসিআইয়ের যারা নেতৃবৃন্দ ছিল তাদের সঙ্গে পরামর্শ করেছে যে কোনটাতে বাড়বে, কোনটাতে কমবে, কোনটাতে দেশের উন্নয়ন হবে, দেশের ক্ষতি হবে। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব বিসিসিআইয়ের একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করার জন্য, নির্বাচনী শিডিউল। তার কারণ তো বললাম। আর আপনি যে বললেন ব্যাংকিং এবং এনবিআর দুটো, মানে ট্যাক্সেশনের পলিসি যেটা বাংলাদেশে যে প্রক্রিয়া প্রসেস, সেটা আচ্ছা, ব্যাংকিং খাত তো মানে কিছু ব্যাংক, হাতে গোনা কিছু ব্যাংক বাদ দিয়ে প্রায় সব ব্যাংকই ধ্বংস। তার কারণ আমরা দেখেছি যখন একজন জিনুইন ব্যবসায়ী গেছে কোনো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, দেখা গেছে যে ওই ব্যাংক ইচ্ছে করলে 15 দিন মানে অফিসিয়াল ডে 15 থেকে 20 দিনের মধ্যে তার লোন অ্যাপ্রুভ করে সে টাকা ডিসবার্সমেন্ট করতে পারে বা পারার মতো অবস্থা আছে। কিন্তু এগুলো না করে দেখা গেছে যে ভদ্রলোক ব্যাংক থেকে 1,000 কোটি টাকা বিভিন্ন নামে বেনামে ব্যাংক থেকে লোন নিয়েছে, তাকে আবার দেখা গেছে যে পরের বারে আরও 300 কোটি টাকা তাকে বাড়াই দিছে। এই ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে, যেটা আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে এটা নজিরবিহীন, যে বাংলাদেশে ব্যাংকে যেভাবে লুটপাট হয়েছে এটা পৃথিবীর মধ্যে নজিরবিহীন। তো বর্তমান সরকার আসার পরে যেগুলো ব্যাংক দুর্বল, 4-5টা ব্যাংক মিলে একত্র করে যে একটা
সরকারের পক্ষ থেকে লোক দিয়ে যে চেষ্টা করছে যে যারা গ্রাহক আছে তাদের টাকাগুলো যেন তারা ফেরত পায়, এটা সরকারকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও জানাই যে ব্যাংকগুলোর যে একটা ছিল, সংগঠন ছিল, এই সংগঠনের মাধ্যমে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট বিগত দিনে যেগুলো হয়েছে, বর্তমান সরকার আসার পরে এই কাজ যেন না হয়। আর যারা ছোট ব্যবসায়ী, যারা 1 কোটি, 5 কোটি, 10 কোটি, এই ম্যাক্সিমাম 10 কোটি টাকা লোন হলে তার ব্যবসা সুন্দরভাবে চলে, এই লোনগুলোর জন্য ব্যাংকিং খাতের সহজ সচেতন দেয়, এটা আমি সরকারের কাছে আহ্বান জানাবো। কারণ এই ব্যাংকের কারণে অনেক বড় বড় ব্যবসায়ী দেউলে হয়েছে। আপনি তৃতীয় মাত্রার মাধ্যমে আমি দেখেছি অনেক ব্যবসায়ী, নাম বলবো না, তারা আজকে দেউলের পথে। আবার এটাও দেখেছি যে ব্যাংক থেকে লোন নিয়েছে, ধরেন যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার জন্য, সেই টাকাটা নিয়ে গেছে সে আরেক জায়গায়। এটাও যেন মুভমেন্ট যেন যে কারণে লোনটা নেবে আসলে যেন ওই কারণে টাকাটা যেন ব্যবহার হয়, সরকারের এদিকেও খেয়াল রাখা লাগবে। আমার মনে হয় এগুলো যদি ঠিকমতো গাইডলাইন সরকার খেয়াল করে, আমার মনে হয় যে ব্যবসায়ীদের সুবিধা এবং ব্যাংকের যে ক্ষতি, আমার মনে হয় আগামীতে এমনি ট্যাক্স পলিসি ওভারঅল যা বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের বা তার কার্যক্রম, কর্মকাণ্ড, অ্যাপ্রোচ, অ্যাটিচিউড, হোয়াট এভার ইট ইজ, আসলে মানে সরকার যদি ট্যাক্স আমরা যদি না দিই, সরকার তো ডেভেলপমেন্ট করতে পারবে না। আর টাকা ছাপালে তো টাকার মান কমে যাবে। তো ট্যাক্স তো সরকারকে দিতেই হবে, কিন্তু আসলে যেখানে ট্যাক্স আরোপ করা উচিত সেখানে যেন সরকার ট্যাক্স আরোপ করে, এবং বাড়তি যেটা ভাই বললেন কিছুক্ষণ আগে যে ট্যাক্সের উপর যে বাড়তি যে টাকাটা নাই, এই টাকাটার জন্য আমি সরকারের আহ্বান জানাবো এটার জন্য সরকার না করে। কারণ এখন তো আমি ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্স বেশি দেওয়ার কারণে তার উপর এক্সট্রা ট্যাক্স, মানে বিগত দিনে সরকার এক্সট্রা ট্যাক্স নিয়েছে, এটা যেন না হয়, এটা আমি সরকারের কাছে আমি এটা আহ্বান জানাবো। তাহলে ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে। এবং এই যে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সরকার যে নিয়ম করেছে ইনকাম ট্যাক্স ছাড়াই সেই ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবে, এটা তো সরকারকে সাধুবাদ জানায়। তাতে করে মানুষ ভয়ে, ছোট ছোট ব্যবসায়ী তারা ব্যাংকে টাকা রাখতো না, টাকা ঘরে রাখতো। যে অনেক কিছুর কারণে এখন দেখা যাবে যে তারা সহজ সত্যি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তারা অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকে টাকা রাখবে। এবং ব্যাংকেও কাছে আবেদন রাখবো, দয়া করে যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে লোন দিয়ে দেশকে রক্ষা করুক, দেশের ব্যবসায়ীদের রক্ষা করুক, দেশের মানুষকে রক্ষা করুক। জি, মিস্টার সৈয়দ ট্যাক্স নিয়ে কথা বলছেন, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম আর কি ট্যাক্স নিয়ে। আপনি বিদেশ ভ্রমণ করেন নিশ্চিতই, আমরা সবাই সিঙ্গাপুরে যান, আপনি যাই কিনবেন মার্কেট থেকে, এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় দেয়ার ইজ এ রিফান্ড কাউন্টার, রাইট স্যার? Yes, sir. দিস ইজ কল্ড কালচার। আমার দেশে এটা আছে নাই তো। এই যে আমার থেকে পোর্ট স্টেজে তারা বলেই দিচ্ছে AIT, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অগ্রিম কর, কিন্তু দিনের শেষে যখন আমি রিটার্ন জমা দিচ্ছি তখন বলছেন নো রিফান্ড। মানে আমাদের আসলে দোনো পক্ষকে, দুই হাতকে একসাথে আসতে হবে, আমলা এবং ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, এরা যদি সুন্দর করে হাত ধরাধরি করে হাঁটে, এখানে দোষ আমাদেরও আসে। আমাদের আগে তো আরেকটা বিস্তৃত ছিল, বাজেট হওয়ার আগেই ব্যানার রেডি থাকতো, গণবিরোধী বাজেট, এক পক্ষ নেমে যেত। এই সরকার তো এবার বেঁচে গেছে, আমি যতটুকু ধারণা আর কি, যে এবার এরকম কোনো হয়নি। এরশাদের সময় আমরা দেখতাম বাজেট পেশ করার আগেই ব্যানার টানা রেডি থাকতো, বাজেট হওয়ার সাথে সাথে লেগে যেত মশাল মিছিল, গণবিরোধী ওই দিনই। হ্যাঁ, তো এগুলো তো আসলে ছিল রাজনৈতিক কতগুলো, এগুলো রেটরিক বলে আর কি। আচ্ছা, যাই হোক, তো এই গভর্নমেন্ট তো এই জায়গায় আমাদের কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো ট্যাক্সের ক্ষেত্রে যদি এই কাজটা করা যেত, যে কিছু ভালো নমুনা হাজির করা, যে সিঙ্গাপুরের গল্পটা বললাম, অ্যাট দ্য সেম টাইম আপনি বিদ্যুতের সিস্টেম লস, আমি উদাহরণ দিচ্ছি, বিদ্যুতের সিস্টেম লস সবাই জানে এখন যে সিস্টেম লস আসলে কিছু না, এটা হচ্ছে পুরো দুর্নীতি। ট্যাক্স ডিপার্টমেন্ট এই যারা ট্যাক্সটা আহরণ করতেছে তাদের দুর্নীতি নিয়ে কিন্তু কেউ আমরা কথা বলি না। কেন বলি না সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি যে এখন বলছি, আমি জানি না আগামীকাল আমার ফাইল নিয়ে কী হবে, ইটস ভেরি ডেঞ্জারাস। এবং আপনার চ্যানেলে বলছি, হয়তো কেটেও দিতে পারেন, আমি জানি না। আমি অনেক পত্রিকা দেখেছি, বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা, তৃতীয় মাত্রা এটা হয় না কখনো, নাহলে এত বছরে আমরা সাস্টেইন করতে পারতাম। এবং আরেকটা ইন্টারেস্টিং, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র, তার এনবিআর যত রিলেটেড নিউজ আছে, আমার কাছে মনে হয় ওরা এনবিআর এর মুখপাত্র, তখন তাদের নিজস্ব কোনো ভিউ থাকে না, এবং আমাদের কোনো ভিউজ সেখানে আসে না, জাস্ট এনবিআর যা বলছে তাই। তা আমাদের অপরাধটা কি? আমরা মানে গেলেই ব্যবসায়ীদের সম্পর্কে এমন একটা নেতিবাচক আছে, সরকারের কাছে গেলেই আমি বারবার বলি, আমাদের
বাট এটাও তো বলতে হবে যে আমি সবাই বলছি না, ব্যবসা বাণিজ্য তো থাকতে হবে, অর্থনীতি তো প্রাইভেট সেক্টরই তার মূল চালিকা শক্তি, কিন্তু ব্যবসায়ীর তো দুর্বলতা, সীমাবদ্ধতা আছে, এবং তারাও তো নানা, সবাই না হলেও কেউ কেউ তো নানা রকমের বড় অন্যায়, যেমন ওই যে উনি অলিগার্কের কথা বলেছেন, এই যে ব্যাংক থেকে এক খাতে টাকা তুলে আরেক খাতে বিনিয়োগ, লোন নিলেন এক প্রজেক্টের জন্য, নিয়েই প্রথম একটা বিলাসবহুল গাড়ি কিনলেন, একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, বাইরে টাকা পাঠিয়ে দিলেন, এগুলো তো ব্যবসায়ীরা করেছেন। রাইট, অস্বীকার করার কোনো জো নেই। আসলে ওই যে বললাম যে আমি তো শুরুতেই বললাম যে আমাদের পূর্ববর্তীদের সিনিয়ররা যা করছে তার কারণে কিন্তু জনগণ ব্যবসায়ীকে ভালো দৃষ্টিতে দেখে না। আবার সিনিয়রদের মধ্যে কিন্তু ভালো মানুষ আছে, আইডিয়াল বিজনেসম্যানও আছে যারা আদর্শ হিসেবে, আমাদের অ্যাপেক্সের মঞ্জুর ইলাহি সাহেবের নাম তো আমি এক মুহূর্তে বলতে পারি, আইসিসির মাহবুর রহমান সাহেবের নাম তো আমি বলতেই পারি, তাই না? তো আরেকটা খারাপ জিনিস আছে, আমার এতটুকু গেলে আমরা ডিরেইলড হয়ে যাব, যে আসলে ব্যবসায়ী যখন পলিটিশিয়ান হয়ে যায় তখন সমস্যা তৈরি হয়। প্রত্যেক বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে এভরিথিং আন্ডার পলিটিক্স। এখন তো অবশ্য ব্যবসায়ীরা পলিটিশিয়ান হচ্ছে, পলিটিশিয়ানরা তো ব্যবসায়ী হচ্ছেন এখন ওটা কেউ বলে না যে পলিটিশিয়ানরাও কিন্তু এখন কম বেশি মোটামুটি, দিস ইজ কল্ড প্যারাডক্স। এই প্যারাডক্সটা ভাঙা উচিত, এবং আমি আমার পক্ষ থেকে আমার ব্যবসায়ী সিনিয়র এবং জুনিয়র সবাইকে বলতে চাই যে আমরা ব্যবসা করতে আসছি, আমরা রাজনীতি করতে আসিনি। আমাদের রাজনীতি করা উচিত না। ছাত্ররা পড়তে গেছে, স্টুডেন্ট পলিটিক্স, আমার মনে হয় বার দেওয়া উচিত না যে কে করবে পলিটিক্স, কে করবে না, সবাই করতে পারেন, পলিটিক্স করার সবার অধিকার আছে, কিন্তু সেটাকে কোনটাকে সে কিভাবে ব্যবহার করছে সেটা না। তবে আমি মনে করি যেমন আসলে পৃথিবীর কোন ভালো দেশে স্টুডেন্ট পলিটিক্স এইভাবে মেইন রাজনীতির সাথে স্টুডেন্ট পলিটিক্সকে মিলায়, সবার স্ট্রাগল তো একরকম নয় না। তো কিন্তু আমাদের দেশের আমার তৃতীয় বিশ্ব, আমার ইভেন ইন্ডিয়াতে পর্যন্ত স্টুডেন্ট পলিটিক্স মেইন রাজনীতির সাথে অ্যালাইন না। তো আমরাও চাচ্ছি যে না, স্টুডেন্ট পলিটিক্সে বাইরে আসতে হবে। ডাক্তারদের রাজনীতি, ড্যাব ফ্যাব যতগুলো আছে সব মেইন অ্যালাইন টু দ্য পলিটিক্যাল পার্টি। কেন তুমি তোমার এজেন্ডা নিয়ে কথা বলো উইদাউট মানে কোয়েট টু দ্য ইয়োর পলিটিক্যাল পার্টি। আমাদের ইচ্ছাটা ছিল এরকম, যে যার কাজ করবে সে তার কাজে মনোনিবেশ করেন, এইটুকু আমাদের। একটা বিষয় উনি উল্লেখ করেছিলেন, এই যে ট্রেড বডিগুলোর গ্রোথ, আপনি যখন রূপালী চৌধুরীর কথা বললেন, মানে এটাও তো এক ধরনের বার্গেন করার জন্য সরকারের সঙ্গে বা পলিসিতে ইনফ্লুয়েন্স করা বলি, বা একটা রাইট পলিসি করবার জন্য একটা ভূমিকা রাখে। ট্রেড বডিগুলো তো আসলে বাংলাদেশে এখন নন ফাংশনিং অনেক ক্ষেত্রে নাই এখন তো। না, এখন স্যার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে উনি চাচ্ছেন, আমিও চাই, কিন্তু ইতিপূর্বে যারা ছিলেন আমরা তাদের মধ্যে কি পেয়েছি বলি, দু চারটা লাভ হয়নি তা না, কিন্তু আমাদের এই ট্রেড বডি তো আপনি যেমন পলিটিসাইজেশনের কথা বলছেন, ট্রেড বডিও তো সেটা আমরা তো সেই কারণেই বলছি যে আসলে পুরো বাংলাদেশটা রাজনীতির ভিতর ঢুকে গেছে, এভরিথিং আন্ডার কনসিডারেশন অফ পলিটিক্স, যেটা আসলে হওয়ার দরকার ছিল না। যে এফবিসিতে যিনি যাচ্ছেন, একটা নিয়মেই ছিল বিজেএমের প্রেসিডেন্ট হওয়া মানে কি আগামী দিনে এমপি হওয়া। উনি বিজেএমের প্রেসিডেন্ট হইতে যাচ্ছে না, উনি কিন্তু যাচ্ছে, তার নেক্সট টার্গেট হচ্ছে এমপি হওয়া অথবা মন্ত্রী হওয়া। এটা ছিল আমাদের একটা প্রচলিত একটা ইয়া ছিল আর কি। এই জায়গাটা কিন্তু ফলে উনি যখন রাজনীতিকে টার্গেট করে বিজেএমের প্রেসিডেন্ট হয়, এফবিসির প্রেসিডেন্ট হয়, তখন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আর উনি থেকে বেনিফিট নিতে পারে না। কারণ উনি তখন, আপনি কোন গভর্নমেন্টের আমলে এফবিসিসিআই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছে? বিগত 15 বছর তো এফবিসিসিআই তৈরি হইতো সব গভর্নমেন্টের নির্দেশনায়, অমুক প্রেসিডেন্ট হবে, অমুক সেক্রেটারি হবে, এই আমরা এগুলো জানি তো। তো সেজন্য বলছি উনির আকাঙ্ক্ষাটা খারাপ না, কিন্তু এখনো এই গভর্নমেন্টও যদি ঠিক সেম কাজটাই করে যে অমুক এফবিসিসিআই প্রেসিডেন্ট হবে, তাহলে কিন্তু এই গল্প একটাই, তাই না? যেমন একটা গভর্নমেন্টের বাই বলতেছি, অন্য কিছু না, যেমন গভর্নমেন্ট সিটি কর্পোরেশন অনেকগুলো নিয়োগ দিয়েছে, তো আপনি আগামী দিনে সিটি কর্পোরেশন ইলেকশন দিবেন, তো এই প্রার্থীটার সাথে যে প্রার্থীটা ক্ষমতায় নাই সে যখন ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে, লেভেল ফিল্ড কি হবে? ইলেকশন করার সময় যদি পদত্যাগ করেন, তার আগে তো আপনি তাকে অনেকটা ফেভার করে দিলেন না, আপনি তার জন্য কতগুলা পয়েন্ট অ্যাড করলেন না, তাকে যে 6 মাস আপনি সিটি কর্পোরেশন মেয়র রেখেছেন। তাহলে তো বলতে হবে যারা এমপি একবার হয়েছেন তাদের সঙ্গে অন্যরা আর কখনোই সুবিধা করতে পারবে না, লেভেল প্লেইং ফিল্ড হবে না, কাজেই একবার এমপি হলে আর দ্বিতীয়বার এমপি হওয়া যাবে না। সেটা এমপির ক্ষেত্রে একটা জিনিস, আর স্থানীয় সরকার পরিষদগুলোতে কিন্তু একটা ভিন্ন জিনিস। আপনি তো আসলে, আমরা মনে হচ্ছে আমরা কি ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম? আমরা কি এই দলীয় সিটি কর্পোরেশনের থেকে বের হতে পারতাম না? এটা তো ভালো কালচার। যেমন আমি আপনাকে প্রাইম মিনিস্টারের একটা ব্যাপার বলি, আমার কাছে আমি না পুরো বাংলাদেশ উনিকে সালাম দিচ্ছে, সেটা হচ্ছে উনি এই যে প্রতিমন্ত্রী সাহেবের ছেলেদের নামে এবং নিজের নামে যে
ইয়া করলেন, ওই ইউনিয়নগুলোর নামকরণ করলেন এবং সংসদে হাত চাপড়াইয়া কিন্তু সবাই এটা সাপোর্ট করছে উনি দলের লোকরা, কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু তারপর দিন নির্দেশ দিয়েছেন এগুলো বাতিল করেন। এটা কিন্তু জনগণের চোখে সুস্পষ্ট। আমি বলছি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তার পারফরমেন্স কি দেখাবে আগামী দিনে আমাদের দেখার আছে সুযোগ, কিন্তু উনির বিনয় ভদ্রতা এগুলো আমাদের চোখে এখন অনেকের চোখে পড়ছে, ভেরি পজিটিভ। উনি এই যে প্রতিমন্ত্রী যাকে নিয়ে উনি ঈদের দিন ঘুরেছিলেন গাড়ি নিয়ে, কোরবানি ঈদের বর্জ্য পরিষ্কার, উনির বিরুদ্ধে কিন্তু উনি অ্যাকশন নিয়েছেন উইদাউট আস্কিং। উনি যদি উনির সাথে ডায়লগ করতে কিন্তু এটা নিতে পারতো না। ইট ওয়াজ এ ভেরি পজিটিভ। আর যেখানে সংসদের সবাই মিলে ওইটাকে হাত চাপড়ায় সমর্থন দিছে, প্রাইম মিনিস্টার কিন্তু সেটারই উল্টে দিয়েছে। ইট ওয়াজ এ ভেরি লিডারশিপ। আমরা এটা চাচ্ছি, তাহলে সিটি কর্পোরেশনও আমরা উনির থেকে এটা চাই। আমলাদেরকে মোটিভেশন করা, আমলাকে উনির আদর্শের সাথে আমলার আদর্শকে মিলানো, যে আমার রাজনৈতিক কর্মসূচি এই সন্তুষ্টি জনতুষ্টি, আপনাকে এটা মাথায় রাখতে হবে। ব্যবসা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমি চাচ্ছি, কারণ এই আপনি তো সরকার তো চাকরি দিতে পারবে না। দেশের ইকোনমিকে যদি মোবিলাইজ করতে হয়, দেশকে যদি একটা জায়গায় নিয়ে যেতে হয়, ব্যবসার তো কোনো বিকল্প নাই। এখন আমলারা এই পড়ালেখা করছে, আমলা হয়ে গেছে এবং তাদের মাথার মধ্যে এটার বাইরে কোনো কিছু নেই। দিস ইজ ট্রু। হ্যাঁ, তো এখান থেকে যে উত্তরণ ঘটাতে হবে সেটা তো এই আমাদের পলিটিক্যাল লিডারগুলাই করবে। জি মিস্টার আপেল। একটা জায়গায় তার সাথে মানে আমার দ্বিমত পোষণ আছে। সরকার চালাচ্ছি আমি, আর সিটি কর্পোরেশনের দায়িত্ব যদি আমি অন্য লোককে দিই, তাহলে সে কি কাজ করবে? সে কি আমার সুনাম বয়ে নিয়ে আসবে? সরকার চালাচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সবটাই, সরকার চালাচ্ছে এখন বিএনপি। তা আমি কি একটা সিটি কর্পোরেশনের দায়িত্ব আরেকটা লোককে দিব? সে কি আমার সুনাম করবে নাকি দেশে উন্নয়ন করবে? সে এমন কাজ করবে ওই সিটি কর্পোরেশনকে যে মানুষ যেন বিরক্ত হয়ে ওই সরকারকে যেন গালিগালাজ করে। সরকারের এই পদ্ধতি আমার মনে সঠিক, আমার মনে হয়। তার কারণ বাট এই প্রশাসকটা দিয়ে দ্রুত নির্বাচনে চলে যাওয়াটা, নির্বাচন আপনার সাথে আমি একমত যে এটা দীর্ঘদিন না করিয়া এটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত। কিন্তু প্রশাসক ক্ষেত্রে ভাইয়ের সাথে আমি দ্বিমত এই কারণে, প্রশাসক আমি ওই লোককে দেবো যে প্রশাসক সরকারের লোক না হলে সে ওই সিটি কর্পোরেশন উন্নয়ন করবে না, সিটি কর্পোরেশন ডেভেলপ করবে না, সিটি কর্পোরেশনের কোনো মানে উন্নতির মাধ্যমে ওই সরকারের নাম যেন সুনাম হয় এটা করবে না। ওই সিটি কর্পোরেশনের প্রশাসক যদি আমি অন্য দল থেকে নিই বা যেখান থেকে নিই, সে চাবে যে বর্তমান সরকারের সুনামকে নষ্ট করার জন্য। এই জন্য সরকার সবসময় চায় যে সিটি কর্পোরেশন মেয়র সরকারের পক্ষের লোক থাকবে। তবে আপনি একটা কথা ভালো বলেছেন যে এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দীর্ঘমেয়াদী না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে যিনি সিটি কর্পোরেশন মেয়র হবে তিনি তার দায়িত্ব পালন করবে। এটা আমি আপনার সাথে আমি মিস্টার নাসির আরেকটা কথা বলছিলেন উনি, যে আপনার কথার প্রেক্ষিতে যে উনি মনে করেন যে প্রেড বডি তো থাকা দরকার এবং তার গুরুত্ব আছে, লিডারশিপেরও গুরুত্ব আছে, কিন্তু এটা এমন একটা জায়গায় পৌঁছেছে আসলে এটা আসলে ব্যবসায়ীদের স্বার্থ আর রক্ষা করছে না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণের মতো। সে আপনার সাথে একমত, তার সাথে একমত। আমি বলছি না এই বিসিসিআইয়ের যে নির্বাচন করে বিগত দিনে সরকার থেকে যে প্রেসক্রিপশন গেছে, ওই প্রেসক্রিপশনে উনি সভাপতি, উনি সেক্রেটারি আর এনারা বডি। তো বর্তমান সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে বিগত দিনের বিসিসিআইয়ের যে কার্যক্রম ছিল এটা যেন বর্তমান সময় না হয়। যদি সেটাই হয় তাহলে জেলাও মানে ব্যবসায়ীরা তাদের নেতা নির্বাচন করুক, স্বাধীনভাবে করুক। একটা ব্যবসায়ী আমি আমার কথা ঠিকই বললাম, কিন্তু ওখানে যা দেখা গেল সে সরকারের কাছে আমার কথাটা, আমার বার্তাটা সরকারের কাছে পৌঁছল না। তা আমি মনে করি এই বিসিসিআই যে একটা দলের অনুগত হয়ে কাজ করা, এটা যেন না করতে পারে। আর বিশেষ করে সরকারে যারা আছেন, আমি আবারও আপনাকে বলছি, সরকারে যারা থাকবেন, সরকারে যারা আছেন তাদের আত্মীয় স্বজন যেন ওই বিসিসিআই যেন কন্ট্রোল না করে। যদি কন্ট্রোল করে তাহলে আমি মানে অ্যাজ এ ব্যবসায়ী মনে করবো জেলেও সেই কদু হবে। সেই আশঙ্কা আমার মনে হয় এটা উন্মুক্ত করে দেওয়া উচিত যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুক, তাহলে কেউ কারোর উপর দোষারোপ করবে না আর তার উপর থাকবে না, মানে আপনি আমাকে বাট আমি একটা বিষয় থাকবে না, ভোটের মাধ্যমে আসুক। কিন্তু আপনার কি মনে করেন যে সরকার বা সরকারি দলের কারোর প্রতি ব্লেসিংস থাকা দরকার এই ধরনের নির্বাচনে? না, আমি মনে করি না থাকা ভালো। আমি মনে করি না, সরকারি ব্লেসিং থাকার দরকার নেই। আমি মনে করি সাধারণ ব্যবসায়ীরা ঠিক করবে
কে কোন নির্বাচিত? ব্যবসায়ীকে ভোট দিলে কাকে নেতা বানালে তাদের প্রবলেম সলভ হবে, থ্যাংক ইউ আমি এটা মনে করি। মিস্টার নাসির। আসলে কথাগুলো তো যেমন আমি এদিকে যাওয়া ভালো হবে কিনা জানি না, যে আমাদের বাংলাদেশে যাওয়া ভালো হবে কিনা আমি বলছি না, আমি বলছি যে টায়ার ফ্যাক্টরি ছিল। প্রয়োজনীয় হলে আপনি নিশ্চয়ই আপনাকে যাবেন। মজার গল্পটা বলছি, ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে গেলে কি হয়। বাংলাদেশে একমাত্র টায়ার উৎপাদন করত গাজী, ইউনিক ইন্ডাস্ট্রি, পুরো বাংলাদেশের একমাত্র। এই 24-এর উনি পুরো ফ্যাক্টরি কিন্তু জ্বালিয়ে দিয়েছে। তো এখন আমাদের সামনে প্রশ্ন, সব ব্যবসায়ীর উচিত আসলে কি মন্ত্রী হব, এমপি হব, রাজনীতি করব, নাকি নিজের পরিশ্রমে গড়া দীর্ঘদিনের প্রতিষ্ঠানটিকে আগুনে দিব। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ 2008-এও হয়েছিল। তো এখন ব্যবসায়ীদের সামনে এই প্রশ্নটা সবার করা উচিত, আসলে আমি কি ব্যবসায়ী থাকতে চাই নাকি আমি রাজনীতি করতে চাই। এবং ওই রাজনীতিতে যাওয়ার পরেই তো আমরা অলিগার্ক শ্রেণীটার কথা বলছি। পলিটিক্যাল কালচারও চেঞ্জ করা উচিত। এই জায়গাগুলোতেই আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 17,000 ওয়ার্কার বেকার হয়ে গেছে ডিউ টু পলিটিক্স। আজকে গাজী গ্রুপের যে প্রতিষ্ঠানটি নষ্ট করে দিয়েছে পুরো বাংলাদেশের একমাত্র টায়ার প্রস্তুতকারক, দেশের সম্পদ, ডিউ টু পলিটিক্স। আমি ওটা পুড়ে দিয়েছে, আমি এটার জন্য আমি পক্ষ বলবো না বিপক্ষ বলবো, আমি বলছি দিস ইজ দ্য কনসিকুয়েন্স, এটার ঘটনা। আমরা আসি আমাদের অন্য একটা বিষয় নিয়ে, যে আপনি দেখেছেন সিটি গ্রুপ নিয়ে এখন পুরো বাংলাদেশে আলোচনা চলছে, তাই না? এবং মেঘনা গ্রুপকে নিয়ে প্রথম আলো একটা বড় লিড স্টোরি করেছে যে গ্যাস নেই, গ্যাসের অভাবে মেঘনার বড় বিনিয়োগ কিন্তু বাধাগ্রস্ত। আর সিটি গ্রুপের আজকের যে সংকট, তার পিছনে যদি 10টা কারণ থাকে, অন্তত 10 নম্বর কারণ হচ্ছে গ্যাস বা জ্বালানি আমাদের। এবং আপনি আশ্চর্য হবেন, গত মাসে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল 18%, 18.5% বাড়ানো হয়েছে। মানে যেখানে আমার গত মাসেই বিদ্যুৎ বিল ছিল 1,01,00,000 টাকা, সেখানে এই মাসে হয়ে গেছে 1,21,00,000 টাকা। তো এই বিদ্যুতের দাম আর কি বলছে যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে দেখে আমরা বিদ্যুতের দাম বাড়াইছি, আমি মেনে নিলাম। কিন্তু এর আগেও গত গভর্নমেন্টের সময় 6 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রত্যেকবারই রিজন ছিল জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, কিন্তু জ্বালানির দাম যখন কমে বাংলাদেশে কোনো নমুনা স্থাপন করা যায়নি যে বিদ্যুতের দামটা কমানো হয়েছে। এখন এইভাবে যদি বিদ্যুতের দাম বাড়তে থাকে আর গ্যাস যদি পাওয়াই না যায়, তা আপনি আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে কিভাবে আপনার কম্পিটিশনে টিকে থাকতে পারবেন? প্রাইস কম্পিটিশনে কিভাবে আপনি, আমার যত মেধা আছে কোনো মেধায় তো কাজ দিবে না, এন্টারপ্রেনিয়াল যত আমার যোগ্যতা আছে, এফিসিয়েন্সি আছে, কোনোটাই কাজ দিবে না যদি আপনার গ্যাসের দাম, বিদ্যুতের দাম, জমির খরচ। এই বাংলাদেশে তো মানে ডুইং বিজনেস ইন্ডেক্স যেটা ছিল এটা বাতিল করে দিয়েছে, এটাতে কেন কস্ট ইজ ভেরি হাই। এই কথাগুলোই আমরা বলছিলাম আর কি, যে আমি আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না, বা ব্যক্তিগত কাজে আপনার প্ল্যাটফর্মকে ইউজ করতে জানি না। আমরা এটা আমরা ইউনিলিভারের জন্য করতে চাচ্ছিলাম এক্সপানশন, যে তাদের শ্যাম্পু ট্যাম্পুগুলো আমরা ওখানে টোল করব। তো উনি আমার মিউটেশনটা প্রথম ডিসি সাহেব পারমিশন দিতে সময় নিল, লম্বা সময় এটা, তারপর এখন মিউটেশন আটকিয়ে দিয়েছে নানা রকম কারণ। আমি মনে করেছিলাম সেটা আমি ছোটো দিকে হয়েছে, কিন্তু আজম চৌধুরীর মতো লোক যখন বলেছে, তাহলে এটা সব ব্যবসায়ীর সমস্যা এখন জায়গা নিয়ে। তো জায়গা নিয়ে আপনার সমস্যায় পড়বেন, বিদ্যুতের লাইন নিয়েও সমস্যায় পড়বেন, গ্যাসের লাইনেও পাবেন না। তা আপনি বাংলাদেশ কিভাবে আপনি বিনিয়োগ বান্ধব করবেন? আর বিনিয়োগ ছাড়া যে এই দেশ আগাইতে পারবে না এটা তো সবাই বুঝতেছে। আর আমি বাইদা বাইরে একটু বলতে জোরালো কণ্ঠে বলতে চাই আমলাদেরকে বা সরকারকে, কেউ কি বলছে যে আমি বছরে অন্তত 5 থেকে 6 বার চায়না যাই এভরি ইয়ার। আমরা চায়নার, আমি প্রথম গেলাম 1999-এ, তা আমরা চায়নার একবার ছোট যুগটাকে দেখেছি। চায়নার উত্থানের পিছনে পুরো অবদানটা হচ্ছে বিদেশি বিনিয়োগ। যেমন আপনি এই যে ইলেকট্রিক ভেহিকেল, তো আপনি তো বছরে 5-6 বার যান, প্রধানমন্ত্রী তো ঘুরে আসলেন সম্প্রতি চায়না। আমরা খুব বেশি আগ্রহান্বিত ছিলাম, কারণ চায়নাতে গেলে প্রধানমন্ত্রীর মাথার মধ্যে ব্যবসাটা বুঝবে, কি চায়না কি হয়ে গেল, আমি কেন হতে পারবো না। আমরা তো আসলে সবাই তো তাকিয়েছি যে মানুষ বিদেশে গেলে কি হয়, নিজের নিজেকে নিজে প্রশ্ন করতে শিখে যে ওরা এখানে আমি এখানে কেন। ভিয়েতনাম চেঞ্জ হয়ে গেল কেন? অনলি বিদেশি বিনিয়োগ, অনলি বিদেশি। আজকে তার উদাহরণটা দিয়ে আপনি ইলেকট্রিক ভেহিকেল, এটা তো মাস্টারপিস হচ্ছে ইলন মাস্কের পুরো থিম, আইডিয়া, সব কিছু। কারণ যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জায়েন্ট, যাদেরকে বলা হয়তো এরাই জনক, যে জার্মানি, পুরো জাপান, ওরা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল শুরু করতে পারেনি, এটা ইলন মাস্কের। এবং উনি করলেন কি, কারখানাটা করলেন চায়নাতে।
চায়না এটাকে দ্রুত কোপ আপ করছে। আজকে ইলেকট্রিক গেলে ইলন মাস্ককেই এখন সমস্যার মধ্যে আছে, বিওয়াইডি এবং হুয়াওয়ের কারণে। এটা তো আগামী দিনের পুরো ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট পুরো চায়নার দখলে যাবে। তাহলে বাংলাদেশে আমি যদি সহজে বিনিয়োগ করতে না পারি, ইন্ডাস্ট্রি করতে না পারি, ব্যবসা করতে না পারি, বিদেশি বিনিয়োগ কোত্থেকে আসবে? এবং বললাম যে এই যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আমি প্রথম আলোর এই নিউজটাকে আপনাকে আবার পরে একটু শোনাতে যাচ্ছি। লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার, এটা যত দ্রুত করবে, আমাদেরকে যত সহজ করে দিবে, এই বিনিয়োগটা Ease হবে, of doing কারখানাটা business, হবে, yeah. ব্যবসাটা হবে। হ্যাঁ, এটা হলো একটা পয়েন্ট। জি। আর একটু করে কি বলবো ব্যাংকিং নিয়ে? বলেন। আচ্ছা, আর উনির টাইম থাকলে উনিকে দেন, এরপরের টাইম বলতে পারি, বলেন। সো কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, দিস আর দ্য চ্যালেঞ্জেস। একটা 17 বছর তলাবিহীন ঝুড়ি নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। ভাইয়ের যেগুলো কমপ্লেন, এটা তো আলাউদ্দিন চেরাগের মতো না যে বিএনপি সরকার গঠন করেছে 3-4 মাসের মধ্যে সব problem না, সেটা কিন্তু উনি বলছেনও না, আমি যে এমনি বলতেছি বলছেন না উনি। যে একটা সরকারকে সুযোগ দিতে হবে, যে একটা সরকার 2 বছর গেলে বোঝা যায় যে সরকারের উন্নয়ন কি আর সরকারের ব্যর্থতা কি। তো যেহেতু 3-4 মাস রানিং চলতেছে এই সরকার আপ্রাণ চেষ্টা করছেন। আপনি নিজেও জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে না, কিন্তু ওনার না, মালয়েশিয়া আমি গিয়েছে। আসছি, আপনার বুঝতে সুবিধা হবে। ওনার কনসার্নটা হচ্ছে যে উনি প্রধান নেতার মধ্যে তার আকাঙ্ক্ষা চেষ্টা দেখতে পাচ্ছেন, সেটা ট্রান্সলেটেড হচ্ছে কি না ওনার পারিষদবর্গের মধ্যে, বা পলিটিক্যাল গভর্নমেন্টটা আরেকটু এক্সটেন্ড করলে সরকারেরটা, মানে নীতি নির্ধারক পলিসি মেকারদেরটা যারা ইমপ্লিমেন্ট করবেন, ব্যুরোক্রেসি, তাদের মধ্যে সেটা অনুরণিত, ওনার ভাষায় যদি ঠিক আছে, এই ওনার শব্দ কথা ঠিক ব্যবহার আছে, করেছেন, হচ্ছে কিনা। ওনার কথা ঠিক আছে, ওনার কথা আমি বুঝেছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি বুঝতে পারি, তো সরকার বুঝতে পারছেন না, সরকারও তো বুঝতেছে, কিন্তু সরকারকে তো একটু সময় দিতে হবে। আর বিদেশি বিনিয়োগ ছাড়া পৃথিবীর কোনো দেশ মানে ডেভেলপ হবে। কিন্তু বিদেশি বিনিয়োগ তো বিনিয়োগকারীরা উৎসাহ নেবে যখন দেখবে যে আপনার দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ শান্তিতে আছে। তাহলে কি করতে হবে সরকার? একটা তার একটার সঙ্গে রিলেটেড। সরকার কি করতে হবে? যারা দেশীয়, যারা ব্যবসায়ী, তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, ব্যাংকিং জটিলতা, নিরাপত্তা, এই সব কিছু মিলে যখন দেশীয় যারা ব্যবসায়ী তারা যখন ভালো থাকবে, তখনই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আর বিদেশি বিনিয়োগকারী তখনই আসে যখন একটি শক্তিশালী নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকে, তখনই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসে। তা আমার বিশ্বাস যে আজকে দেখেন, বিদেশি বিনিয়োগকারী বলতে আমরা কিন্তু আজকে অনেক বছর আগে হুন্ডা কোম্পানি জাপান, ওই একটা সুযোগ তারা পেয়েছিল। তারপরে যে সরকার, বিগত দিনে যে সরকার, তারা কিন্তু কখনো চায়নি যে বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে আসুক। কিন্তু বর্তমান সরকার কিন্তু যে দেশেই গিয়েছেন, 2টো দেশে তিনি সফর করেছেন, তার একটাই চাওয়া ছিল আপনারা আমার দেশে আসেন, আমার দেশে বিনিয়োগ করেন, আমার দেশকে আপনি ডেভেলপ করেন, আপনাদের যা যা সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট বর্তমান সরকার করবে। তা আমার বিশ্বাস এই 2টো দেশ না, আগামী দেশে আরও বাইরে যাবে। আমার মনে হয় অনেক বিনিয়োগকারীরা আসবে এবং বাংলাদেশে একটু ভালো ভালো বিনিয়োগকারী আসে, বিদেশি ইন্ডাস্ট্রিজ করবে, বিদেশি কারখানা করবে। এতে করে এই যে আমাদের যে বাংলাদেশের যে একটা আছে, কর্মসংস্থানের যে একটা মানে গ্যাপ আছে, এটা আমার মনে পূরণ হবে। ইতিমধ্যে আবার সরকার ঘোষণা করেছে। একটা কথা আমি এখানে না, যেহেতু আপনার কথার প্রেক্ষিতেই, আমরা অতীতেও কিন্তু দেখেছি যে সরকার প্রধান বিদেশে গিয়ে মিটিং করছেন ব্যবসায়ীদের ডেকে। আমরা দেখছি বাংলাদেশে বিজনেস সামিট হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখলাম। এগুলো আসলে শেষ পর্যন্ত কাজে দেয় কি না, যদি না আপনি সিস্টেমটাকে চেঞ্জ করেন, প্রসেসগুলোকে ইজি করেন। কারণ বিগত সরকার আমলে, শেখ হাসিনা সরকারের সময় কিন্তু ওই অর্থে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। দিন যত গড়িয়েছে, ইনভেস্টমেন্ট তত দূরে সরে গেছে। ইন্টেরিয়ামের সময়ও দেখলাম আমরা বিশাল সামিট করা হলো, কিছুই কিন্তু প্র্যাকটিক্যালি হয়নি। সো আমি বলছি যে ওই সব করে আসলে কোনো কাজ হয় না। হয়তো ব্যুরোক্রেটসরা বা পলিটিশিয়ানদের মধ্যে একটা অংশ বলবে এটা করি ওটা করি। শেখ হাসিনা তো বিশাল ব্যবসায়ীদের নিয়ে বিশাল টিম নিয়ে বিদেশে গেছে, কোনো লাভ হচ্ছে না। আমি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে তিনি মালয়েশিয়াতে, চীনে তার এন্টুরেন্স খুব ছোট করেছেন,
ব্যবসায়ী তো গেলে আপনারা যেতেই পারেন, আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যেতে পারেন, ইন্ডিভিজুয়ালি যান, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আসলে মানে আপনার সাথে আমি একমত। পিকনিক মোডে গিয়ে তো আপনার সাথে আমি একমত, সরকারকে ধন্যবাদ জানাই। একটা স্বল্প টিম নিয়ে তিনি বিদেশে গিয়েছেন। বিগত দিন দেখেছি তার একটা উৎসবমুখর পরিবেশে আনন্দ ফুর্তি করতে মানুষ যেভাবে যায়, এভাবে দলবদ্ধ নিয়ে যায়, কারণ এটা খুব দেখা দরকার আসলে। এই যে সরকার প্রধানরা বিদেশে গেলে, প্রধানমন্ত্রী গেলে বা মন্ত্রীবর্গ গেলে, যাদের নিয়ে এখানে আসলে মিটিং করা, তারা আসলে কতজন কোন মানের ব্যবসায়ী, আদৌ তারা বিনিয়োগ করেন কিনা, বা বাংলাদেশে যখন বিজনেস সামিট হয় কারা এসছেন, তারা আসলে বিনিয়োগ করবার সক্ষমতা আছে কিনা, সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা না। দরকার। ঠিকই আছে, অলরেডি কিন্তু চীনের সরকার বা চীনের যারা ব্যবসায়ী তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে, বাংলাদেশের তারা আমি আর জাস্ট 1 মিনিট, আপনি আপনার কথা শেষ করতে হবে। আচ্ছা, আমি যেটা মানে সরকার তো আসার পরে একটা ব্রিফিং দেয় যে যখন কোনো দেশে রাষ্ট্রপ্রধান যায়, ওখান থেকে আসার পরে একটা ব্রিফিং দেয়। অলরেডি সরকারের পক্ষ থেকে আপনি মালয়েশিয়াতে আমি ছিলাম, মালয়েশিয়াতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকার কি কি কার্যক্রম ওখানে করেছে তারা বলেছেন সরকারের পক্ষ থেকে, এবং চায়নাতেও যখন ফিরে আসে তার আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা বলেছেন। কিন্তু দেশে আসার পরে যে আনুষ্ঠানিকভাবে যেটা করা, মানে আমি মনে করি দরকার, দেশের মানুষকে জানানো দরকার যে আমি দেশের বাইরে গিয়েছিলাম, আমি এই মনে হয় সেটা প্রধানমন্ত্রী কিছুটা সংসদে বলেছেন। আর আগে তো আবার ওই প্রেস কনফারেন্সের মধ্যে জানানোর মধ্য দিয়ে কি হতো সেটা আমরা দেখেছি। সেই নাটক আমরা দেখেছি। আগের নাটক আর এখন নাটক পার্থক্য না। আগে ছিল না, আমি বলছি যেহেতু এখানে একটা কার্যকর সংসদ আছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, সংসদেই যদি তারা ঠিকঠাক মতো জানান এবং সংসদ যদি জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখে, না ঠিকই আছে। তো তবে আমি বিগত দিনের সাথে এই সরকারকে আমি অ্যাড করবো না, কারণ বিগত দিনে আপনার এই থ্যাংক ইউ আমি বলি বিগত দিনে বাজেট মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা। আমার মনে হয় এবার যে বাজেট দিচ্ছে সরকার, আমার মনে হয় সে বাজেটের যা যা করণীয় সরকার করবে। আমি ছোট্ট করে শেষ করতে হবে। প্রতিমন্ত্রীর ছেলের নামে, নিজের নামে যে বন্ধ করেছেন, সেটা ইভেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেও একটা সুপারিশ গিয়েছিল উনি কিছু একটা করা, প্রতিষ্ঠান করার জন্য। আমরা আদ্দিন হাসপাতালের ক্ষেত্রে মন্ত্রী মহোদয় যেরকম ন্যাক্কারজনক কথা বলেছে, ওই পরিবারটা আকিস পরিবারকে আমরা সবাই চিনি এবং ওদের নন পলিটিক্যাল এফিলিয়েশন আমরা সবাই জানি, এবং এটা পুরোটা চ্যারিটি ছিল। এখানে অনিয়ম পাওয়া গেছে, আপনি ওকে রেকটিফাই করা মানে আপনি বন্ধ করে দেওয়ার জন্য তো আসেনি। কোনো কিছু বন্ধ করা, আপনাকে মৃত্যুদণ্ড যেমন ভালো জিনিস না, কোনো কিছু বন্ধ করা তো ভালো না। আপনি একটা হাসপাতাল বন্ধ করতে পারবেন, কিন্তু একটা হাসপাতাল চালু করা কিন্তু চারটিখানি বিষয় না। তো মন্ত্রী মহোদয় তো বন্ধ করলেনই। তিনি যে ন্যাক্কারজনক কথা বললেন, টাকার থলে নিয়ে ঘুরছেন, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি ওই প্রতিমন্ত্রীর ক্ষেত্রে যেরকম রিয়াকশান দেখিয়েছে, এখানে একটা রিয়াকশান দেখানো দরকার। 1, 2 আমি লাস্ট ইমোশনাল একটা পয়েন্ট বলছি আর কি। 5টি ব্যাংক আজকে 2 বছর ধরে ঝুলে আছে। গ্রাহকদের অবস্থা, যারা আমানতকারী, তাদের অবস্থা ভয়াবহ। তারা নিজেদের টাকা রেখেছিল কিন্তু তুলতে পারছে না। আর ওই ব্যাংকগুলোতে যারা চাকরি করত, আমার ব্যাচমেট অল থ্রু ফার্স্ট ক্লাস কেমিস্ট্রিতে এক্সিম ব্যাংকে চাকরি করছেন, আজকে হতাশায়। এবং আমরা কেউ খবরও নিচ্ছে না যে এই ব্যাংকগুলোকে আসলে কি করতে যাচ্ছে, এবং এই ব্যাংকগুলার এই যারা স্টাফ চাকরি করতেছে, ওদের যে হতাশা, ওদের যে হাহাকার, আমরা কেউ কোনো ফোরামে তেমন কোনো ভালোভাবে বলছি না, এবং সরকারও কিন্তু এটা মনোযোগ দিচ্ছে না। এখন আবার ইসলামী ব্যাংকে নিয়ে সরকার যেই অবস্থাটা তৈরি করতেছে, আসলে বলেন ডক্টর ইউনূস সাহেবের একটা চেতনা ছিল যে গ্রামীণ ব্যাংক আমি তৈরি করেছি, দিস ইজ মাই প্রোডাক্ট, এটা আমাকে দাও। এবং আমাদের প্রতিষ্ঠানও, আমার ব্যাংক আমাকে লোন দিচ্ছে কিন্তু মিস্টার নাসিরকে দেখে যে আমি এটা তৈরি করেছি, তাই না? এবং ওরা আমাকে প্রায় জিজ্ঞেস করে আপনার ছেলে কখন আসবে, ওনারশিপ, এটা সিস্টেম। এটার বাইরে আরও 10টা পদ্ধতি আছে। দিস ইজ ওয়ান অফ দ্য গুড সিস্টেম। আপনাকে ইসলামী ব্যাংক যারা চালিয়েছিল ইতিপূর্বে, তারাই তো ইসলামী ব্যাংককে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা ব্যাংক বানিয়েছিল, আমানতের দিকে, ল্যান্ডিংয়ের দিকে, ফরেন রেমিটেন্সের সব দিক দিয়ে। এটা 5টা ব্যাংকে তো ঝুলে রাখলেন, তারপর ন্যাশনাল ব্যাংক এর বাইরে রাখলেন। আল আরফাই ব্যাংকটা ভালো ছিল, ওইটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা, আল আরফা ইসলামী ব্যাংকটা নষ্ট করা। এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ সবচেয়ে ভালো ব্যাংক। এখানে হাজার হাজার গার্মেন্টস, কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু নষ্ট হওয়া শুরু হয়েছে গত সরকার, তত্ত্বাবধায়ক থেকেই, তত্ত্বাবধায়কের আগের থেকেই বলেন না, ওটা তো তারা 17 থেকে খেয়ে ফেলছে।
এখন যেহেতু সময়টা চেঞ্জ এক হয়েছে, সকালবেলা তো ইসলামী ব্যাংকের সব বদল করে ফেলা হলো আমরা চাচ্ছিলাম যে কি যারা ইসলামী ব্যাংক তৈরি করেছিল, যারা এটা সফল ইন্টেলিজেন্স করেছিল, এজেন্সি ব্যবহার করে। হ্যাঁ, তো এখন উনি বলছেন ওইখানে তো আসলে আবার আমি অন্যদিকে চলে যাব। যার সময়ও আমরা নাই, সব আমরা কথাই বিশেষ বলছিলাম, এক মিনিট। কিন্তু আমরা পুলিশ প্রশাসনের এদিনকে কথা বললো, বদি সাহেব তো নাই, বদি সাহেবের এখন চেয়ারটা কে দখল করলো, এরকম একটা কথা তো আসছেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন গয়েশ্বর রায়। তো ওদিকে আর আমি যাচ্ছি না। তা আমাদের একটা দুঃখ হচ্ছে ইসলামী ব্যাংকটা, যারা এটাকে ইসলামী ব্যাংক বানিয়েছে, সফল করেছিল, তারা এখনো সব জীবিত, সব এমডি ডিএমডি সবাই জীবিত। শেষ করতে হবে। জি, তাদেরকে নিয়ে ইসলামী ব্যাংকটা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সৈয়দ নাসির এবং মিস্টার আরফত রহমান আপেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বাজেট নিয়ে। সবাই বলেন, এবং এটা নতুন কোনো কথা নয়, আবার অযৌক্তিক কথা নয়, যে বাজেট বাস্তবায়নটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমাদের ফিসক্যাল ইয়ারের একটা সমস্যা আছে। এই বাজেটের অর্থ আসলে একেবারে আর্থিক বছরের শেষ ভাগে গিয়ে অধিকাংশ অর্থ ছাড় হয়, কাজের গুণগত মান ভালো হয় না, এগুলো নানা রকমের প্রবলেম আছে। অনেক মন্ত্রণালয় আসলে তার জন্য বরাদ্দকৃত বাজেট ব্যবহারই করতে পারে না, টাকাগুলো ফেরত যায়। এনবিআরকে যে টার্গেট দেওয়া হয়, এনবিআর সেই টার্গেট পূরণ করতে পারে না। সো সক্ষমতা না বাড়িয়ে আসলে বাজেটের আকার বাড়ালে হবে না। আরেকটা বড় প্রশ্ন, যে অর্থের উৎস কোথায়। নিঃসন্দেহে আমাদের ট্যাক্স দিতে হবে, নিঃসন্দেহে ট্যাক্সই হচ্ছে প্রধান উৎস, কিন্তু ট্যাক্স আদায়ের যে পদ্ধতি, এখানে যে মোটিভেশনটা দরকার যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেটা তাদের মধ্যে দেখা যায় না। বা যারা দেন শুধু তাদের উপরই চড়াও, এটাকে আওতাটা বৃদ্ধি করা যাচ্ছে না। এগুলো নিয়ে আসলে অনেক কাজ করা দরকার। তবে মূল কথা, বিদেশি বিনিয়োগ নিয়ে আমরা কথা বলছি। বিদেশি বিনিয়োগটা আসলে দেশীয় বিনিয়োগকারীরা যদি আস্থা ফিরে পান এবং তারা যদি স্বস্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারেন, বিদেশি বিনিয়োগ আসবে। এর জন্য যে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে যে সহজীকরণ, বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বড় যেটা চান, যে তারা যে বিনিয়োগ করবে, যে কোনো মুহূর্তে যেন বিনিয়োগটাকে ফেরত নিয়ে যেতে পারেন। এক্সিট এর কোনো রাস্তা আমাদের এখানে নাই, সেটা তারা চান। আরেকটা হচ্ছে যে কস্ট অফ ডুইং, এখানে ব্যবসা করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ ব্যবসা বাণিজ্যের জন্য। এবং আমরা যদি প্রাইভেট সেক্টরকে আসলে অনেক ভাইব্রেন্ট না করতে পারি, অনেক ডায়নামিক না করতে পারি, তাহলে আসলে এই যে রাজস্ব আহরণের কথা বলি আর অর্থনীতির গতি বৃদ্ধির কথা বলি, তার কোনোটাই কিন্তু আসলে হবে না। এই যে সোশ্যাল সেফটি নেট, এগুলো দিয়ে মানুষের কল্যাণ করা যাবে, কিন্তু এগুলো দিয়ে আসলে অর্থনীতির চাকাকে গতিশীল করা বা আমাদের গ্রোথ বৃদ্ধি করা, জিডিপির কথা আমরা অনেক সময় বলি, এগুলো কিন্তু হবে না। কাজে ওই জায়গাটাতে আসলে অনেক বেশি মনোযোগ দিতে হবে। এবং একটা সরকারের জনপ্রিয়তা, তার সাফল্য অনেকখানি নির্ভর করে আসলে প্রাইভেট সেক্টর কত সফলভাবে কাজ করতে পারছে তার উপরে। সোশ্যাল সেফটি নেটের গুরুত্ব আছে, কিন্তু শুধুমাত্র সোশ্যাল সেফটি নেট দিয়ে কিন্তু মানুষকে শেষ পর্যন্ত সন্তুষ্ট করা যায় না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।